আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। 2024 সালের শেষ দিন জাতিসংঘের মানবাধিকার অফিস গাজায় ইসরায়েলের হাসপাতাল ধ্বংস নিয়ে উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয়েছে, গাজায় স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস করা, রোগী, স্টাফ এবং অন্যান্য বেসামরিক ফিলিস্তিনিদের যেভাবে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনকে চরম অবজ্ঞা করার কারণে সেটা সম্ভব হচ্ছে। অনেকেই আশা করেছিলেন এই খবরটি পশ্চিমা মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশ পাবে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। শুধু জাতিসংঘের মানবাধিকার সংস্থা নয়, বরং এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলোর প্রতিবেদনও ধামাচাপা দিয়ে গেছে মার্কিন মিডিয়াগুলো। অনেক ক্ষেত্রে মানবাধিকার সংস্থার প্রতিবেদনের চেয়ে ইসরায়েলের প্রতিবাদকে বরফ করে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। বছরের প্রথম দিন বিবিসি নিউজ আওয়ারে যথারীতি প্রথম দিকে মানবাধিকার সংস্থার প্রতিবেদনটি প্রচারিত হয়েছে, কিন্তু একই দিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান তিনটি সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নালের কোথাও জাতিসংঘের প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের অধিকাংশ কেবল নিউজ, রেডিও বুলেটিন এবং পাবলিক টেলিভিশনেও এই সংক্রান্ত খবর প্রচার করা হয়নি। কোনো কোনো মিডিয়া হয়তো সীমিত পরিসরে এই খবরটি উল্লেখ করে থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের অধিকাংশ মিডিয়ায় এই সংক্রান্ত খবরের ব্যাপক প্রচার করা হয়নি। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো কী মনোভাব নিয়ে কাজ করছে, এই ঘটনা থেকে তার কিছুটা ধারণা করা যায়। গাজায় 15 মাসের যুদ্ধের পুরোটা সময় বহু বিশ্লেষক বাইডেন প্রশাসনের কঠোর নিন্দা করেছেন, কারণ বাইডেন ইসরায়েলের কৌশলের সমালোচনা করতে ব্যর্থ হয়েছেন, অথচ তাদের হাতে গাজা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। 45,000-এর বেশি মানুষকে সামরিক অভিযান চালিয়ে হত্যার মধ্যে দিয়ে নৈতিক বিপর্যয় ঘটে গেছে। শুধু তাই নয়, নিজের কর্তৃত্ব খাটিয়ে ইসরায়েল বিরোধী সমালোচনাকেও চাপ দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থায়নে পরিচালিত একটি সংস্থা গাজার উত্তরাঞ্চলে আসন্ন দুর্ভিক্ষ নিয়ে অনুসন্ধানের চেষ্টা করেছিল। তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রশাসন একাই শুধু এটা করছে না। এই সংকটের যে কুৎসিত চেহারা, সেটা গোপন করার জন্য মার্কিন মিডিয়াও সমান তালে তৎপর রয়েছে। গেল ডিসেম্বরের শুরুর দিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট যেভাবে ধামাচাপা দেওয়া হয়েছে, সেখানে মিডিয়ার আচরণ আরও স্পষ্ট হয়েছে। পশ্চিমা বিশ্বের বাইরের যে কোনো দেশ নিয়ে অ্যামনেস্টি কোনো প্রতিবেদন প্রকাশ করলে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়, কিন্তু সেই সংস্থা যখন ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আনল, তখন বিষয়টি পুরোপুরি চেপে গেল মিডিয়া। অ্যামনেস্টির রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল সচেতনভাবে গাজায় ফিলিস্তিনিদের জীবনকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে যেখানে তাদের উদ্দেশ্য হলো সময়ের সাথে সাথে ফিলিস্তিনিদেরকে নিশ্চিহ্ন করা। এটা বলা যাবে না মার্কিন মিডিয়া সামগ্রিকভাবে যুদ্ধকে পুরোপুরি এড়িয়ে গেছে কিংবা ইসরায়েলের আচরণের একেবারেই কোনো সমালোচনা করেনি। 26 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস একটি দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যে ইসরায়েল নিজেই নিজেদের যুদ্ধনীতি লঙ্ঘন করেছে। মাঝারি পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তাদেরকে তারা এতটাই ছাড় দিয়েছে, তারা নিম্ন পর্যায়ের তথাকথিত সন্দেহভাজন হামাস সদস্যদের উপর ইচ্ছেমতো বোমা ফেলেছে। এসব হামলায় কার পরিবারের সদস্য বা আশেপাশের কতজন বেসামরিক ফিলিস্তিনি মারা গেল, সেটাও তারা পরোয়া করেনি। যুদ্ধের এই ধরনের পরিস্থিতি এবং হতাহতের বিস্তারিত তথ্য জানার জন্য মার্কিনীদের যুক্তরাষ্ট্রের বাইরের অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া দেখতে হয়। এমনকি ইসরায়েলের সংবাদপত্র হারেটজও এই ব্যাপারে অনেক প্রতিবেদন প্রকাশ করেছে। হারেটজ এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা তাদেরকে জানিয়েছেন তাদের ডিভিশনের লক্ষ্য ছিল গাজার উত্তরাঞ্চলে যে 2.5 লক্ষের মতো ফিলিস্তিনি এখনও রয়ে গেছে, তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা। এই কর্মকর্তা বলেছেন, তাদের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়েহুদা ভাশ তাদেরকে বলেছেন, ফিলিস্তিনিদেরকে যদি তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হয়, তাহলেই কেবল তারা হামাসের 7 অক্টোবরের হামলার উচিত শিক্ষা পাবে। এক কর্মকর্তা বলেছেন, ভাশ তাদেরকে বলেছেন, মানবিক সহায়তা বহনকারী গাড়ি যাতে এই এলাকায় আসতে না পারে সেটা কঠিন করে তুলতে হবে এবং তাদেরকে হয়রানি করতে হবে।
এই কর্মকর্তা জানান, ভাস তাদেরকে বলেছেন, গাজাতে নিরপরাধ বলে কেউ নেই। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েল যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে হারেজের প্রতিবেদনে সেগুলো উল্লেখ করা হয়েছে। 1978 সালে যুক্তরাষ্ট্রভিত্তিক অধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের একজন হলেন আরিয়েহ নেয়ার। জুন মাসে নিউ ইয়র্ক রিভিউ অফ বুকসে তিনি লিখেছেন, পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে। নেয়ার নিজে হলোকস্ট থেকে বেঁচে এসেছেন। হিউম্যান রাইটস ওয়াচে যে 15 বছর তিনি কাজ করেছেন, এই সময় আরেকবার মাত্র তিনি গণহত্যা শব্দটি ব্যবহার করেছিলেন। 1988 সালে ইরাকি কুর্দিদের বিরুদ্ধে সাদ্দাম হোসেন যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন এবং যেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে, সেটাকে গণহত্যা আখ্যা দিয়েছিলেন নেয়ার। গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়ার যে নীতি নিয়েছে ইসরায়েল, সেটা নেয়ারকে গণহত্যার দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করেছে। তিনি লিখেছেন, 9 অক্টোবর ইসরায়েলের কর্মকর্তারা ঘোষণা দিয়েছিলেন তারা গাজায় খাবার, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতে চান, অথচ পানি বিশুদ্ধকরণ ও রান্নার জন্য এগুলো অতি জরুরি। এ ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের কথা বিশেষভাবে সমালোচিত হয়েছে। তিনি বলেছিলেন, গাজায় অবরোধ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছি আমি। সেখানে কোনো বিদ্যুৎ থাকবে না, খাবার থাকবে না, জ্বালানি থাকবে না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আমরা মানুষরূপী পশুদের মোকাবেলা করছি, তাদের সাথে সেভাবেই আচরণ করা হবে। এই বিবৃতিতে যে দৃষ্টিভঙ্গি উঠে এসেছে, সেটাই ইসরায়েলের পুরো যুদ্ধ কৌশলকে পরিচালিত করেছে। আর সেটা হলো হামাসের 7 অক্টোবরের হামলার জন্য সম্মিলিতভাবে গাজার সবাই দায়ী। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল বরাবর বলে আসছে যে তারা কেবল হামাস সদস্যদেরকেই টার্গেট করছে। এই কথাটি বারবার বলে তারা গাজায় অবাধ হত্যা ও ধ্বংসযজ্ঞের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। নেয়ার লিখেছেন, মানবিক সহায়তায় বাধা দেওয়া হলেও সেটা সরাসরি হামাসের যোদ্ধাদের উপর প্রভাব ফেলবে না। তিনি বলেন, এই ভূখণ্ডের সবগুলো প্রবেশ পথেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু তারা ইসরায়েলি বা ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলোকে সেখানে ঢুকতে দেয়নি। তথ্য সংগ্রহ ও বিশদ প্রতিবেদন তৈরি থেকে এই সংস্থাগুলোকে বাধা দিলেও ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনা থেকে নিজেদের বাঁচাতে পারেনি। হিউম্যান রাইটস ওয়াচ গত মাসে নিজেদের মতো করে পর্যালোচনা প্রকাশ করেছে। তাদের বক্তব্য হল, ইসরায়েল গাজায় সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে। দক্ষিণ আফ্রিকা অক্টোবরে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে তথ্য প্রমাণ উপস্থাপন করেছে। এর পরপরই হিউম্যান রাইটস ওয়াচ তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে। আরও 14টি দেশ জানিয়েছে তারা দক্ষিণ আফ্রিকার মামলাকে সহায়তা দিতে চায়, কিন্তু ইসরায়েল যথারীতি এই মামলার অভিযোগকে অস্বীকার করেছে। কোনো দেশ বা তাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার চেয়ে বড় কোনো অভিযোগ হতে পারে না। বিশ্বের গুরুত্বপূর্ণ বহু ব্যক্তি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার সংগঠনগুলো যখন প্রায় সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে, তখন সমাজ যদি এই ব্যাপারে উদাসীন হয়ে থাকে, এইসব গুরুতর প্রতিবেদনকে ভিত্তিহীন বলে নাকচ করার চেষ্টা করে এবং মিডিয়াগুলো এই সংক্রান্ত খবর অনায়াসে চেপে যায়, তাহলে শুধু ফিলিস্তিনিরা নয়, বরং সমগ্র মানবজাতির জন্যই দুর্ভোগ অপেক্ষা করছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।